নমস্কার, প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ডব্লিউবিপি, আরপিএফ, ফুড এসআই এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি জিকের উপর, যেখানে প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু জিকে রয়েছে। আর জিকের উপর বাছাই করা সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি এসেছি, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখবে। তো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, কোন মোগল সম্রাট বাংলার নাম দিয়েছেন জান্নাতাবাদ? বাংলার নাম জান্নাতাবাদ দিয়েছেন মোগল সম্রাট হলো হুমায়ুন। মোগল সম্রাট হুমায়ুন কি দিয়েছেন? বাংলার নাম দিয়েছেন জান্নাতাবাদ। কেন? দেখো কি পয়েন্টসে রয়েছে, সুন্দর করে অ্যানালাইসিস করে দেখো। মোগল সম্রাট হুমায়ুন বাংলার নাম জান্নাতাবাদ দিয়েছে, তার কারণ হচ্ছে যে তিনি যখন বাংলায় এসেছিলেন, অর্থাৎ তিনি হচ্ছে দিল্লি থেকে শাসন করতেন। কোথা থেকে শাসন করতেন? দিল্লি থেকে শাসন করার পরবর্তী সময় তিনি কোনো এক সময় কি এসেছিলেন? বাংলায় এসেছেন। বাংলায় এসে বাংলার আবহাওয়া, ভূপ্রকৃতি এবং অফুরন্ত সম্পদ দেখেছিল। ঠিক আছে, যে সম্পদগুলো এবং ভূপ্রকৃতিগত আবহাওয়াগত বৈশিষ্ট্যের জন্য তিনি নাম দিয়েছেন কি? জান্নাতাবাদ। বুঝতে পারলে? দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের কথা লিপিবদ্ধ আছে? তাহলে ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ আছে তার মধ্যে 7ম অনুচ্ছেদে এই কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যে ক্ষমতা বন্টন কিভাবে হবে সে সমস্ত কথা কিন্তু লিপিবদ্ধ আছে। বুঝতে পারলে? এবার দেখো, আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান, এটা কিন্তু সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংবিধান, প্রশ্ন আসে পরীক্ষায়, এবং সবথেকে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতবর্ষের সংবিধান, যেটা কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি তারিখে এই সংবিধানটা কার্যকর হয়েছে। সে সময় 395টি কিন্তু ধারা ছিল, ভালো করে মনে রাখবে, এবং 8টি ছিল কি? তপশিল। 8টি তপশিল আর 395টির মতো ধারা। ঠিক আছে, পরবর্তী সময়ে কিন্তু ভারতবর্ষের সংবিধান সংশোধন হয়েছে। পরবর্তী সংশোধনের বিল এনে সংশোধন করে বর্তমানে যে ধারা রয়েছে সেটা কিন্তু প্রায় 450টি। সর্বপ্রথমে ছিল 395টি, পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে ধারা বেড়ে গিয়ে কত হয়েছে? 450। এবং তপশিল যে সংখ্যাটা ছিল 8, সেটা বেড়ে হয়ে গিয়েছে 12। বুঝতে পারলে? আর যে এই রিলেটেড যে প্রশ্নটা, এই যে ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ, সেখানে 7ম অনুচ্ছেদে 3টি তালিকা রয়েছে। 3টি তালিকা কি? একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা হচ্ছে যুগ্ম তালিকা। এর মধ্যে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যে ক্ষমতা বন্টন সে সম্পর্কিত আলোচনা রয়েছে কোন অনুচ্ছেদে? 7ম অনুচ্ছেদে। এবার দেখো, এই যে সংবিধান সংশোধনীর কথা বললাম, যেখানে কিন্তু 1991 সালে 69তম সংবিধান সংশোধন হয়েছে। এই সংবিধান সংশোধনী আইনে কি বলা হয়েছে? এই সংবিধান সংশোধনী আইনে জাতীয় রাজধানী অঞ্চল কি আমাদের? দিল্লি। এই জাতীয় রাজধানী সংক্রান্ত বিশেষ বিধান কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো, এই যে 3টি তালিকার কথা বললাম সংবিধানের, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, তার মধ্যে দেখো কেন্দ্র তালিকার অধীনে রয়েছে 100টির মতো বিষয়, রাজ্য তালিকার মধ্যে রয়েছে 61টি বিষয়, এবং যুগ্ম তালিকার মধ্যে কতগুলো রয়েছে? 51 থেকে 52টি বিষয়। বুঝতে পারলে? এবার দেখো, এই যে ক্ষমতার বিভাজন কেমন করে হবে সেটা কিন্তু 7ম তপশিলের আয়তায় রয়েছে। কোথায় রয়েছে? 7ম তপশিলের আয়তায়। এবার দেখো, কেন্দ্র তালিকার মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট কিছু। এই যে সংবিধানের কেন্দ্রীয় তালিকা, তার মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন প্রতিরক্ষা ব্যবস্থা, বৈদেশিক বিষয়, নিয়মকানুন, নির্বাচন কমিশন যে ভারতবর্ষে রয়েছে সেই নির্বাচন কমিশন কাঠামোটা, তারপরে অর্থ কমিশন, সুরক্ষা বিষয়টা, রেলপথ, ব্যাংকিং, কেন্দ্রীয় বাহিনী, এগুলো প্রত্যেকটি হচ্ছে কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত। এরকম করে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো একটা তালিকার বিষয় একটা উল্লেখ করে দিল যে নিম্নোক্ত এটি কোন তালিকার বিষয়, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। তখন আমাদের যদি জানা থাকে বিষয়গুলো আমরা অনায়াসে উত্তর করতে পারবো। এবার দেখো, রাজ্য তালিকার গুরুত্বপূর্ণ বিষয় কি রয়েছে? এই যে প্রত্যেক রাজ্যের নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে, জনশৃঙ্খলা, তারপর হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, রাজ্য নির্বাচন কমিশন, আমরা জানি প্রত্যেক কেন্দ্রের নির্বাচন কমিশন রয়েছে কেন্দ্রীয়, সেরকমভাবে রাজ্য নির্বাচন কমিশন, ঠিক আছে, রয়েছে কিন্তু আলাদা করে। তারপরে কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, স্বাস্থ্য, প্রত্যেক রাজ্যের স্বাস্থ্য কিন্তু রাজ্যের অন্তর্ভুক্ত বিষয়। তার পরবর্তী দেখো, যুগ্ম তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ কি রয়েছে? এই যে শিক্ষা, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিক্ষা সংক্রান্ত প্রশ্ন আসে।
শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার একটি অন্তর্ভুক্ত বিষয়। তাছাড়া এই যে বিবাহ, সংবাদপত্র, বনজীবন সংরক্ষণ, কর্মসংস্থান তৈরি, এই সমস্ত বিষয় কিন্তু যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। তারপর দেখো কি রয়েছে, প্রথম ভারতীয় ম্যাগসেসাই পুরস্কার জয়ী ব্যক্তির নাম কি? প্রথম ভারতীয় ম্যাগসেসাই পুরস্কার জয়ী ব্যক্তি হলেন আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে কিন্তু ভারতীয় হিসেবে প্রথম ম্যাগসেসাই পুরস্কার কিন্তু বিজয়ী হয়েছেন। এবার দেখো 1958 সালে প্রথম রমন ম্যাগসেসাই পুরস্কার কিন্তু চালু করা হয়েছে। কোন দেশ চালু করেছে? ফিলিপাইন্স। ফিলিপাইন্স দেশ কিন্তু এই পুরস্কারটি চালু করেছে। কত সালে? 1958 সালে। 2023 সালের পুরস্কার বিজয়ী হিসেবে অসমের একজন চিকিৎসক রবি কান্নন, রবি কান্নন নামটা ভালো করে মনে রাখবে, রবি কান্নন সহ আরও 4 জনের নাম কিন্তু প্রকাশ করা হয়েছে এই পুরস্কারের তালিকায়। এবার পুরস্কৃত হয়েছে আরও যারা রয়েছে, তাদের মধ্যে রয়েছে যে বাংলাদেশের করভি রাকসান্ত, ফিলিপিন্সের রয়েছে মিরিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে কেরানেল ফেরোরের রয়েছে, পূর্ব তিমুরের রয়েছে ইগুইন লোমেসো, এই সমস্ত ব্যক্তিরা, এরা কিন্তু 2023 সালের জন্য পুরস্কার বিজয়ী হিসেবে নাম উল্লেখ রয়েছে এদের। এবার দেখো এই যে পুরস্কার, রমন ম্যাগসেসাই পুরস্কার, এই পুরস্কারগুলো কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় ভালো করে মনে রাখবে, এগুলো থেকেও প্রশ্ন আসে। যেমন বিভিন্ন সরকারি সেবা, হ্যাঁ, জনসেবামূলক কাজ, সামাজিক নেতৃত্ব দান, সাংবাদিকতায় অসাধারণ কিছু করে দেখানো, সাহিত্যে কোনো কিছু নতুনভাবে উদ্ভাবনী কিছু করে দেওয়া, যোগাযোগে উদ্ভাবনী, কলা, শান্তি, ঠিক আছে, আন্তর্জাতিক সমন্বয় ইত্যাদির ক্ষেত্রে বিশেষ কোনো কিছু ভূমিকা গ্রহণ করলে বা অবদান গ্রহণ করলে তার জন্য কিন্তু এই পুরস্কারের জন্য কিন্তু নির্বাচিত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত সেই বেদটা কী নামে পরিচিত? তাহলে আমরা জানি কি ঋক বৈদিক যুগে 4টি বেদের উল্লেখ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। এর মধ্যে দেখো যজুর্বেদ যে রয়েছে, সেই যজুর্বেদে কিন্তু বৈদিক যুগে যারা ছিল, বিশেষ করে আর্য অনার্য, এই আর্যদের আচার অনুষ্ঠানের কথা কিন্তু উল্লেখ রয়েছে এই যজুর্বেদে। বোঝা গেল? এবার দেখো কোন বেদে, ভীষণ ইম্পর্টেন্ট, কোন বেদে জাদুবিদ্যার আচার মন্ত্রাদির বিষয় রয়েছে? সেটা হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের মধ্যে কিন্তু জাদুবিদ্যা, তন্ত্র মন্ত্র, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। সবচেয়ে যে বড় বেদ এবং সবথেকে প্রাচীন যে বেদ, তার নাম কিন্তু ঋগ্বেদ। বোঝা গেল? এবার দেখো প্রাচীন আর্য যারা রয়েছে, আর্যদের সময়, এই ঋক বৈদিক যুগে আর্যদের সময় গ্রামের যিনি প্রধান হতেন তাকে কি বলা হতো? তাকে কিন্তু বলা হতো গ্রামিণী। প্রশ্ন আসে পরীক্ষায়। আচ্ছা, তারপর দেখো ভীষণই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, ওয়ান লাইনার প্রশ্ন রয়েছে। এই যে আর্যরা, আর্য জাতির কথা বললাম, আর্যরা ভারতবর্ষে লৌহ যুগের সূত্রপাত করেছে। তাহলে ভারতবর্ষে লৌহ যুগের সূত্রপাত কারা করেছে? আর্যরা। তারপর দেখো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলো ঋষভনাথ। তারপরে দেখো শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? বর্ধমান বা মহাবীর। মহাবীর জৈনদের 24তম তীর্থঙ্কর। তারপর জৈনদের 23তম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ। ভালো করে মনে রাখবে, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। তারপর দেখো জৈন ধর্মের প্রধান প্রবর্তককে? তিনি হচ্ছেন বর্ধমান বা মহাবীর। এবার জৈন কাদের বলা হয়? জৈন বলা হয় মহাবীরের ধর্মাবলম্বীদের। অর্থাৎ জৈন ধর্মেরই একজন প্রবর্তক হচ্ছে মহাবীর, তার ধর্ম যারা মেনে চলে, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? জৈন ধর্ম। তারপরে দেখো তীর্থঙ্কর বলা হয় কাদের? জৈন মহাপুরুষদের কিন্তু তীর্থঙ্কর বলা হয়, যেমন বর্ধমান, ঋষভনাথ, এরা প্রত্যেকে কিন্তু তীর্থঙ্কর। তারপরে দেখো মহাবীর, এই যে জৈন ধর্মের একজন অনুগামী, তিনি দেহত্যাগ করেন কোথায়? বিহারের পাবা নামক স্থানে। বহু পরীক্ষায় এসেছে, ঠিক আছে, বিহারের পাবা নামক স্থানে কিন্তু মহাবীর দেহত্যাগ করেছে। এবার জৈনদের যে প্রধান ধর্মগ্রন্থ, সেটার নাম কি? সেটার নাম হলো দ্বাদশ সঙ্গ। এবার জৈনরা কিন্তু দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল, সেই সম্প্রদায়গুলোর নাম কি? একটির নাম হলো শ্বেতাম্বর, আর একটির নাম হচ্ছে দিগম্বর। কি বললাম? শ্বেতাম্বর ও দিগম্বর। তারপর দেখো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কি নেপালের কপিলাবস্তুর নগরের লুম্বিনী উদ্যানে কিন্তু জন্মগ্রহণ করেছেন। তিনি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। এবার দেখো গৌতম বুদ্ধ যে গৃহত্যাগ, সেটাকে কি বলা হয় বৌদ্ধ ধর্ম অনুযায়ী? সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরে দেখো বুদ্ধদেব যে স্থানটিতে সিদ্ধি লাভ করেন সেটির বর্তমান নাম কি? সেটির বর্তমান নাম হলো বুদ্ধগয়া। তারপর দেখো বুদ্ধদেবের দেহত্যাগ বা দেহরক্ষাকে বৌদ্ধগণ কি নাম দিয়েছে? মহাপরিনির্বাণ। এই টার্মগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আর এই ধরনেরই ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক প্রশ্ন কিন্তু ফুড এসআই পরীক্ষা জন্য কিন্তু তৈরি হয়েছে। তোমরা যারা ফুড এসআই এর জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব তাড়াতাড়ি কিন্তু এই সাজেশনটি নিয়ে নিবে। এছাড়াও শুধুমাত্র ফুড এসআই নয়, অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল এই সাজেশনটি, তাই অতি অবশ্যই কিন্তু নিয়ে নিবে। আচ্ছা, তারপর দেখো বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করেন কোথায়? বর্তমান উত্তরপ্রদেশ রাজ্যের গোরক্ষপুর জেলার কুশীনগরে। তারপর দেখো বৌদ্ধদের প্রধান যে ধর্মগ্রন্থ সেটার নাম কি? ত্রিপিটক। তবে ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। তারপর দেখো বুদ্ধের অন্যতম শিষ্য নাম ছিল কি? মহাকাশ্যপ। তার তত্ত্বাবধানে কিন্তু এই ত্রিপিটক বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটা কিন্তু রচিত হয়। এবার দেখো বুদ্ধদেবের যে পূর্বজন্ম, তো পূর্বজন্মের কার্যাবলী যে গ্রন্থে লেখা আছে সেটা কোন গ্রন্থে? সেটা হলো জাতক নামক গ্রন্থে। এবার বৌদ্ধগণ যারা ছিলেন তারা কিন্তু দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। সেই দুটি সম্প্রদায়ের নাম কি? একটির নাম হলো মহাযান, একটির নাম হলো হীনযান। তাহলে বৌদ্ধগণ কয়টি সম্প্রদায়ে বিভক্ত? দুটি সম্প্রদায়ে বিভক্ত, একটি মহাযান, অপরটি হীনযান। এবার দেখো মগধের সিংহাসনে হর্ষঙ্গ বংশ কিন্তু প্রথম বংশ, যেটা কিন্তু মগধের সিংহাসনে বসে। সেই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো মগধের রাজা বিম্বিসার, যার উপাধি কি ছিল? যার অন্যতম উপাধির নাম ছিল শ্রেণিক। কি নাম? শ্রেণিক। এবার বিম্বিসারের রাজত্বকালে মহাবীর, এই যে দুজন অনুগামী, একজন হচ্ছে জৈন ধর্মাবলম্বী অনুগামী মহাবীর, একজন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী এই গৌতম বুদ্ধ, এই দুজন যারা কিনা মগধে কিন্তু নিজ নিজ ধর্মমত কি করেছে? প্রচার করেছেন। কারা? এই মহাবীর ও গৌতম বুদ্ধ। কার সময়ে? বিম্বিসারের সময়ে। তারপরে দেখো অজাতশত্রুর উপাধি কি? অজাতশত্রুর উপাধি হচ্ছে কুনিক। অজাতশত্রুর উপাধি কি? কুনিক। তিনিও কিন্তু কি? এই হর্ষঙ্গ বংশেরই একজন সম্রাট। তারপরে দেখো পাটলিপুত্র নগরী স্থাপন কে করেন? পাটলিপুত্রী নগরী স্থাপন করেন উদয়ী। তারপরে দেখো নন্দবংশের প্রতিষ্ঠা কে করেন? মহাপদ্মনন্দ। আর ধননন্দকে বলা হয় নন্দবংশের কি রাজা? শেষ রাজা। নন্দবংশের শেষ রাজাকে ধননন্দ। বাড়ি আলেকজান্ডার হচ্ছে কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিল। কার সময়ে? তখন কিন্তু মগধের সিংহাসনে ছিলেন এই ধননন্দ। তাহলে মগধের সিংহাসনে যখন ধননন্দ ছিলেন তখনই কিন্তু ভারতবর্ষে আলেকজান্ডার কিন্তু আসে, ভারত আক্রমণ করে, ম্যাসিডনের রাজা। এবার দেখো ভারতবর্ষের পরবর্তী সময়ে কিন্তু এই ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কী করলো? মৌর্য বংশের প্রতিষ্ঠা করলো। এবং ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটও কিন্তু বলা হয়ে থাকে এই চন্দ্রগুপ্ত মৌর্যকে। এবার দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, এই যে বললাম চন্দ্রগুপ্ত মৌর্য। এবার দেখো মৌর্য বংশের যে প্রতিষ্ঠা করেছে চন্দ্রগুপ্ত, কার সহযোগিতায়? সেটা হচ্ছে এই চাণক্যের সহযোগিতায়। চাণক্য কিন্তু বুদ্ধি পরামর্শ দিয়েছে। এবার এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কিন্তু 324 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সিংহাসনে বসেছেন। এবার চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে বিদেশ থেকে, গ্রিস দেশ থেকে মেগাস্তিনিস কিন্তু ভারতে এসেছিল। যে কে কার রাজত্বকালে ভারতে আসে, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো আসে। তারপরে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্মের দীক্ষা নিয়েছেন? জৈন ধর্মের। তারপরে দেখো যে বিন্দুসার কিন্তু অমিত্রাঘাত উপাধি কিন্তু নিয়েছিলেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? সম্রাট অশোক। ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সিংহাসনে বসেন। আর 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের কিন্তু কি হয়? রাজ্যাভিষেক হয়, রাজ্যে তার অভিষেক হয়। এবার সম্রাট অশোক তিনি কিন্তু প্রিয়দর্শী উপাধি কিন্তু গ্রহণ করেছেন। কোন উপাধি গ্রহণ করেছেন? প্রিয়দর্শী। এবার সম্রাট অশোকের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। পাটলিপুত্র কার রাজধানী ছিল? সম্রাট অশোকের। এবার বৌদ্ধ ভিক্ষুদের উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ভিক্ষু একজনের নাম হচ্ছে উপগুপ্ত। এই উপগুপ্তের কাছে নাকি অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছেন। প্রশ্ন আসে পরীক্ষায় যে অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছেন? তাহলে কি হবে উত্তর? উপগুপ্তের কাছ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, এই যে তুগলকনামা একটি গ্রন্থ, এই তুগলকনামা গ্রন্থটি কে রচনা করেন?
তুগলকনামা গ্রন্থটি রচনা করেন আমির খসরু। কে রচনা করেন? আমির খসরু কিন্তু তুগলকনামা গ্রন্থটি রচনা করেন। বন্ধুরা, তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট, একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের SSC GD, ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI, ফুড SI, RPF সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে। সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। পরবর্তী প্রশ্নই দেখো, স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হয়? স্পিকার অর্থাৎ লোকসভার যে অধ্যক্ষ রয়েছে তাকে যদি তার ক্ষমতা থেকে পদচ্যুত করে দেওয়া যায় তার জন্য কতদিন আগে সংসদে নোটিশ দিতে হবে? সেটা হচ্ছে 14 দিন আগে। কতদিন আগে? 14 দিন আগে। যেটাকে বলা হয় কি? অনাস্থা প্রস্তাব। এই অনাস্থা প্রস্তাব দ্বারা কিন্তু লোকসভার সদস্যরা স্পিকারকে কিন্তু কি করতে পারেন? পদচ্যুত করতে পারেন। ঠিক আছে, এই জাতীয় অনাস্থা প্রস্তাব আনার 14 দিন আগে কিন্তু কি করতে হবে? নোটিশ দিতে হবে। নির্দিষ্ট দিনে প্রস্তাবটি লোকসভার অধিকাংশ সদস্যের দ্বারা সমর্থিত হবে। মানে লোকসভার যা সদস্য সংখ্যা থাকবে এই লোকসভার বেশিরভাগ সদস্য সেই প্রস্তাবটাকে সমর্থন করতে হবে। ঠিক আছে, তাহলে স্পিকার পদচ্যুত হন। এবার শুধু পদচ্যুতর আবার কারণ থাকবে। ঠিক আছে, যখন লোকসভা স্পিকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়, যদি এই অনাস্থা প্রস্তাব সত্যি সত্যি নিয়ে আসা যায় তখন কিন্তু স্পিকার লোকসভার যে সভাপতি যে পায় স্পিকার, তার যে পদবলে যে ক্ষমতা সেটা কিন্তু সে হারিয়ে ফেলে। পরবর্তী প্রশ্ন দেখো, যেসব মৌলের, বিজ্ঞানগত একটি প্রশ্ন, যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিভিন্ন। দেখো, ভর সংখ্যা সমান, পারমাণবিক বা প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আইসোবার। বিজ্ঞানের ভাষায় তাদেরকে কি বলা হয়? আইসোবার বলা হয়। ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আলাদা, কি বলা হয়? আইসোবার। এবার দেখো, এই যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয়? আইসোবার। আর যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন বা আলাদা, তাদেরকে কি বলা হয়? আইসোটোন। কি বলা হয়? আইসোটোন। তাহলে প্রোটন সংখ্যা ভর সংখ্যা আলাদা হলে তাকে বলা হয় আইসোটোন, কিন্তু নিউটন সংখ্যা সমান। ঠিক আছে, এই যে আইসোবার, আইসোটোন, আইসোটোপ ভালো করে বুঝে মনে রাখবে। যেসব পরমাণুর দেখো এই যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা অসমান, ভর সংখ্যা অসমান, তাদেরকে কিন্তু আবার বলা হয় আইসোটোপ। প্রত্যেকটা বিষয় ভালো করে মনে রাখবে। তারপর দেখো, যখন কোনো আরোহী নৌকা থেকে লাফ দেয়, মনে করলো একজন আরোহী নৌকায় চেপে রয়েছে, সে নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছালো, তখন নৌকাটি কি করে? স্বাভাবিকভাবে পিছন দিকে সরে যায়। এটাকে নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য হয়েছে বলে মনে করা হয়? এক্ষেত্রে নিউটনের যে সূত্রটি প্রযোজ্য হবে সেটা হচ্ছে তৃতীয় সূত্র। কি সূত্র? তৃতীয় সূত্র। এবার নিউটনের তৃতীয় সূত্রে কি বলা হয়েছে? যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবার এই যে নিউটনের সূত্র, নিউটনে কিন্তু 3টি সূত্রের কথা উল্লেখ আছে। প্রত্যেকটি সূত্র ইম্পর্টেন্ট, আমরা একটু জেনে নেব সূত্রগুলো। দেখো, প্রথম সূত্রে কি বলা হয়েছে? যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, গতিশীল বস্তু সমবেগে বা সমদ্রুতিতে কিন্তু চলতে থাকবে। মানে কোনো বস্তু চলছে, তাকে কোনো বল প্রয়োগ করলাম না, ঠিক আছে, তখন কিন্তু সে বস্তু গতিশীল হবে। এবার কোনো বস্তু স্থির আছে, সেক্ষেত্রে কোনো বল প্রয়োগ করলাম না, সে স্থিরই থাকবে। এটা নিউটনের প্রথম সূত্রে কিন্তু বলা আছে। এবার দেখো দ্বিতীয় সূত্রে কি আছে বলা? দ্বিতীয় সূত্রে বলা আছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো বস্তুর ভর কেমন, সেই অনুযায়ী তার বেগ কেমন পরিবর্তন হবে, সেটা কিন্তু
কি হয়, বলের সমানুপাতিক, অর্থাৎ কী পরিমাণে বল প্রয়োগ করে সেই অনুযায়ী হবে। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কিন্তু সেদিকে হয়, মানে যে দিক দিয়ে আমরা বল ক্রিয়া করব সেই দিক দিয়ে কিন্তু ভরবেগের পরিবর্তনটা কিন্তু সেই দিকেই হবে। এটা কোন সূত্রে বলা আছে? এটা নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে। এবার দেখো ভেরি ইম্পর্টেন্ট তৃতীয় সূত্র, যেটা পরীক্ষায় প্রশ্ন আসে সব থেকে বেশি। সেখানে কি বলা হয়েছে? যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই যে উদাহরণটা দেওয়া হলো, নৌকো থেকে কেউ লাফিয়ে চলে গেল, নৌকোটা পিছনের দিকে সরে গেল, এটা কিন্তু তৃতীয় সূত্র এক্ষেত্রে প্রযুক্ত হয়েছে। তারপর দেখো কি রয়েছে, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের উৎপত্তি হয় বস্তুর সেই ধর্মকে কি বলা হয়? তাহলে ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে ধর্মের উৎপত্তিতে হয় সেটাকে বলা হয় কিন্তু বস্তুর ভরবেগ। কি বলা হয়? ভরবেগ। এবার দেখো এই যে ভরবেগ, এই ভরবেগ কিন্তু একটি ভেক্টর রাশি, যেখানে বেগের দিকই হলো ভরবেগের কিন্তু দিক, বেগ যেদিকে থাকবে ভরবেগও সেদিকেই হবে। তারপর দেখো সেলসিয়াস স্কেলটি কে আবিষ্কার করেন? সেলসিয়াস স্কেলটি কিন্তু আবিষ্কার করেছেন বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস। পরবর্তী এই যে ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কমনওয়েলথ দিবস কবে পালিত হয়? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণই ইম্পর্টেন্ট কমনওয়েলথ দিবস। কমনওয়েলথ দিবস কিন্তু পালিত হয় 12ই মার্চ তারিখে। এবার এই যে কমনওয়েলথ দিবস, যেটা কিন্তু কমনওয়েলথ একটা গেমস, এই যে গেমসটি এটি কিন্তু প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু হয়, যেটা কিন্তু সর্বপ্রথম কখন হয়েছিল? 1930 সালে কিন্তু সর্বপ্রথম হয়েছিল। আর এই খেলা শুরুর দিকে হচ্ছে ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। ঠিক আছে, মূলত এই গেমটি পরিচালনা করে থাকে ব্রিটিশ এম্পায়ার। 54 সালে এটা কিন্তু ব্রিটিশ এম্পায়ার এবং কমনওয়েলথ গেমস নাম ধারণ করে, এবং 1970 সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে 1978 সালে আবারও পরিবর্তন হয়, সেখানে কিন্তু স্থায়ী নামকরণ হয়ে যায় এই গেমটির নাম কমনওয়েলথ গেমস। এবার দেখো সর্বশেষ কমনওয়েলথ গেমস, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু সর্বশেষ কমনওয়েলথ গেমস, যেটা কিন্তু 2022 সালে হয়েছে। কোথায় হয়েছে? ইংল্যান্ডের বার্মিংহামে। স্টার চিহ্ন দিয়ে রাখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য যে কিন্তু 2026 সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় কি হবে? পরবর্তী দেখো 2022-এর পরে 2026 সালে হবে, সেটা কোথায় হবে? অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। এবং 2030 সালে যেটা হবে সেটা হচ্ছে কানাডার আলবার্টা প্রদেশে। কানাডায় হবে 2030 সালে, 26-এ অস্ট্রেলিয়ায়। পরবর্তী প্রশ্ন দেখো, ইউস্টেচিয়ান নালী কোথায় অবস্থিত? ইউস্টেচিয়ান নালী কিন্তু আমাদের মধ্যকর্ণে অবস্থিত। এবার দেখো কানের 3টি ভাগ রয়েছে, অন্তকর্ণ, মধ্যকর্ণ, বহিকর্ণ। এবার দেখো অন্তকর্ণ, যেটা কিন্তু কানের গভীরতম অংশ, যাতে কিন্তু শ্রবণযন্ত্র এবং আমাদের যে ভারসাম্য নিয়ন্ত্রণ কিন্তু করে থাকে এই অন্তকর্ণ। পরবর্তী প্রশ্ন, মানবদেহের তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে মানুষের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে আমাদের দেহের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কিন্তু মানুষের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। তারপর দেখো লোহিত রক্তকণিকা, কণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা কিন্তু অস্থিমজ্জায় তৈরি হয়। আমাদের হাড়ে রয়েছে অস্থিমজ্জা, সেখানে কিন্তু তৈরি হয়। এবার এই দেখো লোহিত রক্তকণিকার যে গড় আয়ু, ভীষণ ইম্পর্টেন্ট, 120 দিন কিন্তু গড় আয়ু, যেখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু যুক্ত থাকে এবং এর পরিবহনের ভূমিকা কিন্তু রয়েছে। এই লোহিত রক্তকণিকায় কি হয়? আমরা হিমোগ্লোবিন দেখতে পাই। এবং শ্বেত রক্তকণিকা দেখো 3 ধরনের রক্তকণিকা রয়েছে। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ থাকে, লাল হয়। শ্বেত রক্তকণিকায় কিন্তু যেটার আয়ুকাল সেটা হচ্ছে 10 থেকে 12 দিন মতো, আর অনুচক্রিকা যেটার আয়ুকাল হচ্ছে 8 থেকে 12 দিন। তারপর সবচেয়ে বড় লসিকা গ্রন্থিটির নাম কি? সবচেয়ে বড় লসিকা গ্রন্থিটির নাম কিন্তু প্লীহা। এবং দেখো মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক যে গ্রন্থি সেটার নাম কিন্তু লিভার বা যকৃৎ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন, যেটা কিন্তু সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রী পরিকল্পনা চালু হয়েছে, মানে মূল পরিকল্পনার বিকেন্দ্রীভূত, সেটা কিন্তু অষ্টম পরিকল্পনাকালে কিন্তু এই বিকেন্দ্রীকরণটা কিন্তু হয়েছে। এবং সপ্তম পরিকল্পনা কবে হয়েছে দেখো 1985 থেকে 90 সালে, আর অষ্টম পরিকল্পনা যেটা কিন্তু 1992 থেকে 97, অর্থাৎ 5 বছর ধরে এই পরিকল্পনা হয়, তাই কিন্তু একে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং দেখো এই যে প্লাস্টিক মানি, প্লাস্টিক মানি কাকে বলা হয়? প্লাস্টিক মানি কিন্তু বলা হয়ে থাকে
ক্রেডিট কার্ড যে রয়েছে আমাদের ব্যাংকিং ব্যবস্থায় ক্রেডিট কার্ড, তাকে কিন্তু প্লাস্টিক মানি বলা হয়ে থাকে। তারপর ভারতের রাজস্ব নীতি স্থির করে নিম্নলিখিত কোন সংস্থাটি? ভারতের যে রাজস্ব ব্যবস্থা সেটা কিন্তু স্থির করে থাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রক দ্বারা এই রাজস্ব ব্যবস্থা স্থির হয়ে থাকে। পরবর্তী এই দেখো, খেলা সংক্রান্ত একটি প্রশ্ন। মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মারডেকা কাপ কিন্তু ফুটবল খেলার সঙ্গে কিন্তু যুক্ত। এবার দেখো, এই আরও কিছু ফুটবল খেলার সঙ্গে জড়িত কয়েকটি কাপের নাম পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন নেহরু ট্রফি, কলম্বো ট্রফি, সন্তোষ ট্রফি, রোভার্স কাপ, এগুলো কিন্তু প্রত্যেকটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এছাড়া দেখো, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত রয়েছে কাপ কি? থমাস কাপ, উবের কাপ, ঠিক আছে, যে কোনোটা পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টটির নাম কি? ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট যেটাকে বলা হয়ে থাকে ডুরান্ড কাপ। কি কাপ? ডুরান্ড কাপ। এবার দেখো, এই যে 2023 সালে ডুরান্ড কাপ হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সাথে স্পন্সরশিপ করে এই ডুরান্ড কাপ হয়েছে, যেটা কিন্তু এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। শুধুমাত্র কিন্তু ভারতের নয়, এশিয়ারও প্রাচীনতম। এবং বর্তমানে এই যে সংস্করণ 2023 সালে যে হয়ে গেল, এটা কিন্তু 132তম সংস্করণ। এবার দেখো, এই যে খেলায় যেটা হয়েছিল ভারতবর্ষে, সেটা হচ্ছে কলকাতা, গুয়াহাটি আর হচ্ছে কোকরাঝাড়ে কিন্তু হয়েছিল, যাতে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এই মোহনবাগান দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে 2023 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে গ্রিস দেশে। কোন দেশে? গ্রিস দেশে। তারপর দেখো, এই যে ভারত কত সালে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? 1900 সালে ভারতবর্ষ প্রথম অলিম্পিক গেমসে কিন্তু অংশগ্রহণ করে। তারপরে দেখো, চামেলি দেবী পুরস্কারটি একজন অসামান্য মহিলাকে দেওয়া হয়েছিলেন। তিনি কে? তিনি ছিলেন পেশায় একজন সাংবাদিকতার সঙ্গে কিন্তু যুক্ত এই চামেলি দেবী। তারপরে যে কম্পিউটার থেকে একটি প্রশ্ন, 16 বিটসের একটি সমন্বয়কে কি বলা হয়? কম্পিউটারের ভাষায় একে বলা হয় মেমোরি ব্লক। তারপর জাড্ডো ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্রে? ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু নিউটনের প্রথম সূত্রে পাওয়া যায় জাড্ডো এবং বলের সংজ্ঞা। এবার দেখো, নিউটনের প্রথম সূত্রটি কি বলা হয়েছে? যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর কি করতে থাকবে? চলতে থাকবে। এটা কোন সূত্রে বলা হয়েছে? প্রথম সূত্রে। এই যে এই প্রথম সূত্র, সেই অনুযায়ী কিন্তু এই আমরা পদার্থের জাড্ডো এবং বলের গতি কিন্তু জানতে পারি। পরবর্তী দেখো, ইউএসবি কোন ধরনের স্টোরেজ ডিভাইস? ইউএসবি কিন্তু সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কিন্তু। পরবর্তী দেখো, ইন্টারনেট পেজ তৈরি করতে প্রথমে ইন্টারনেট তথ্য প্রযুক্তিতে কোন ভাষা ব্যবহার করা হতো? পেজ তৈরি করতে যে ভাষা ব্যবহার করা হতো সেটাকে বলা হয় HTML। কম্পিউটারের ভাষায় HTML কিন্তু বলা হয়ে থাকে। তারপর নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? কাকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন না? সেটা উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতিকে। ভারতের যে উপরাষ্ট্রপতি রয়েছে তাকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন না। দেখো, বাকি যেগুলো রয়েছে, এই যে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ভারতের যে প্রধান বিচারপতি, এদের প্রত্যেককে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। শুধুমাত্র উপরাষ্ট্রপতিকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে না। এবার দেখো, এই যে উপরাষ্ট্রপতি নিয়োগ হয়ে থাকে কিভাবে? ভারতের যে উপরাষ্ট্রপতি, সেই নিয়োগটা হয়ে থাকে অপ্রত্যক্ষভাবে। কেমন করে? উপরাষ্ট্রপতি নির্বাচনে করার সময় একটা কিন্তু ইলেকটোরাল কলেজ দ্বারা কিন্তু ভোটিং ব্যবস্থা করা হয়ে থাকে, যেখানে রাজ্যসভা এবং লোকসভার নির্বাচিত সদস্য যারা রয়েছে তারা কিন্তু সেই ভোটদানে অংশগ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, এই যে দেখো, কম্পিউটারের প্রশ্ন একটি, ডস এর পূর্ণ নাম কি? ডস এর পূর্ণ নাম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডস এর পুরো নাম কি? ডিস্ক অপারেটিং সিস্টেম। তারপর অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয়ে কোন দেশে? উত্তর হয়ে যাবে চীন দেশে। চীন দেশে কিন্তু অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান কে? ইউনিয়ন পাবলিক কমিশন যে রয়েছে পদটি, এখানে চেয়ারম্যান হয়ে থাকে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি কিন্তু ইউনিয়ন পাবলিক চেয়ারম্যানের পদটা কিন্তু ধারণ করে। এবার দেখো, এই যে সংবিধানের 316 নং ধারা কিন্তু এই ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান পদের কথা কিন্তু উল্লেখ আছে, যেখানে অন্যান্য সদস্যদের নিয়োগ করে থাকেন কে? এই রাষ্ট্রপতি।
যদি কখনো এই কমিশনের চেয়ারম্যানের পদ খালি থাকে তাহলে রাষ্ট্রপতি বেছে নেওয়া কোনো সদস্য কিন্তু এই চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা ফুড এসআইয়ের উপর সাজেশন যে তৈরি করেছি সেই সাজেশনটি তোমরা যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। বন্ধুরা, তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ফুড এসআই, আরপিএফ সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে। সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো।